আসলে আমি ওই কোণে, যেখানে মঞ্চের আলো ছটাটা পৌঁছয় না, সেইখানে বসে থাকা যে মানুষজন, কালো কালো মানুষজন, কালো কালো মাথা দেখা যায় মঞ্চ থেকে, যারা বিস্ময়ে প্রিয়নাথকে দেখেছিল একদিন তরুণ বয়সে, আমাদের সামনে বসে আছেন, তাকে এত কাছ থেকে দেখব, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমার এখনো মনে আছে। ওই পেছন থেকে একাডেমিতে যখন নাটক হয়, তখন পেছন থেকে যারা এসে সামনের গেট দিয়ে বেরোয়, তাদের কথা আপনারা বুঝতে পারেন না। তারা কি মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকেন মাধব মালঞ্চি কন্যা, সেই কন্যাকে এত কাছ থেকে দেখছি এদের। আমি আসলে সেই মানুষগুলোর একজন, যারা না থাকলে থিয়েটারটা হবে না। একাডেমির ওপরে 1 টাকা, পেছনে ST রয়ে 2 টাকা, রবীন্দ্র সদনের সামনে সারা রাত বসে থাকা সৌম্যমিত্র নাটক দেখব বলে, সেই মানুষগুলোর একজন। তা আজকে আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞ অনেককে, যে সেই কালো কালো মানুষগুলোর একজন প্রতিনিধি, যারা সিরাজদৌল্লা, গিরিশ ঘোষের থেকে শুরু করে আজকে আক্ষরিক দেখছে, তাদের একজন হিসেবে নিজের লোকাস্ট্যান্ডিটা ঠিক করলাম। কারণ আমরাই অর্থ, সময়, পরিশ্রম, মফস্বল শহর থেকে ছুটে ছুটে এসে নাটকটা দেখতে আসি, মুগ্ধ হই, কিছু পাই, কিছু পাই না, কখনো বিরক্ত হই, কখনো হাততালি দিয়ে উঠি, কখনো কোনো কোনো চরিত্র, যেমন প্রিয়নাথের কথা বললাম, রাতের ঘুম কেড়ে নেয়, কখনো কখনো কোনো কোনো নাটকের দৃশ্য আজও আমার কাছে রয়েছে। সেই দর্শকদের একজন। কেন করতে গেছিলাম হঠাৎ করে এই কাজগুলো, তার একটা প্রেক্ষাপট আছে। আসলে আমি যেটা ভাবি, মানে যে ভাবনাগুলো আমার মধ্যে আছে, আপনারা যারা শুনছেন তাদের সঙ্গে শেয়ার করি। আমি চাই কিন্তু আপনারা বিরক্ত হবেন, আমি চাই আপনারা উত্তপ্ত হবেন, আমি চাই আপনাদের মধ্যে বিতর্ক তৈরি হবে, প্রশ্ন তৈরি হবে। কারণ আমি যে ভাবনাগুলো ভাবি, সেগুলো কতখানি ভাবে, মানে দর্শকরা যেগুলো ভেবে এসছে, কতখানি ভাবে মঞ্চের লোকেরা শোনে, আমরা ঠিক বুঝতে পারি না। দর্শক হিসেবে আমরা বুঝতে পারি না। আমরা মুগ্ধতা প্রকাশ করি, আর কিছু প্রকাশ করি কি জানি না। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আসলে যা কিছু ঘটে সারা বিশ্বময়, এই যে গান, নাটক, সিনেমা, ছবি আঁকা, গল্প লেখা, সাহিত্য, উপন্যাস, যা কিছু ঘটে, এই যে মহাযজ্ঞ চলছে বহু বছর ধরে, তাকে দুটো ভাগে আমি ভাগ করতে চাই। একটা হলো তোষামোদী সংস্কৃতি, একটা হলো প্রতিবাদী সংস্কৃতি। এখন এই তোষামোদী সংস্কৃতির একটা প্রাচীনত্ব আছে, একটা ইতিহাস আছে। রাজারাজরাদের, তাদের সভাকবিরা ছিলেন, সভার গায়করা ছিলেন। এখন সেই রাজারাজরাদের কিছু জনহিতকর কাজকর্মের প্রভাব সংস্কৃততে পড়েছে, আমাদের সংস্কৃতির চলনে, বাংলা সংস্কৃতির চলনেই পড়েছে। যার ফলে তো কৃত্তিবাস মুখোপাধ্যায়, মানে মুখোপাধ্যায় বললাম বলে অচেনা হয় না, কৃত্তিবাস ওঝা, ওঝাটা আসলে ওনার পাওয়া। মুখোপাধ্যায় আসলে ওনাদের অরিজিনাল টাইটেল মুখোটি, ফুলিয়াতে বাড়ি। আশুতোষ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষ ছিলেন। তার রামায়ণ, বা আমরা যদি আরো আসি, কৃষ্ণচন্দ্র সভায় ভারত রায় গুণাকর। মজার ব্যাপার হলো সেই সময়ও এই সংস্কৃতিটা প্রতিবাদী ছিল। কারণ যখন মুঘলরা আক্রমণ করছে, ধর্মান্তরিত হচ্ছে, তখন এই হিন্দু কবিরা লিখছেন সত্য পীর পাঁচালী, মানে সত্যনারায়ণের সত্য এবং পীর বাবার পীর,
এই দুই যুক্ত করে ওনারা লিখছেন সত্যপীরের পাঁচালী। এবং মজার বিষয় হলো শ্রীকঙ্ক বা ভরতচন্দ্র যারা হিন্দু, তাদের পাঁচালী সমস্ত প্রান্তিক জনপদে তারা সারাদিন ধরে ভিক্ষে করত, মানে ময়দা আটা যা পেত, বাতাসা ফলমূল, সন্ধ্যেবেলা পাঁচালি পড়া হতো, সিন্নি তৈরি হতো, সেটা তাদের রাতের ডিনার। মানে সংস্কৃতির প্রবাহটা কিন্তু এরকম। তা এই তোষামোদী, তার সঙ্গে সঙ্গে চলছিল তোষামোদী রাজারাজাদের বন্দনা, যেখান থেকে আমাদের গৌরচন্দ্রিকা পাওয়া, মানে নিমায়ের স্তুতি গান করে একজন কবি কবিতা লিখতেন, ওটাকেই বলা হয় গৌরচন্দ্রিকা। তার থেকেই আমরা বলি গৌরচন্দ্রিকা বেশি হয়ে যাচ্ছে, মানে যেটা আমারও হচ্ছে আর কি। তা মজার বিষয় হলো, কারণ আমি কিছু প্রিপারেশন করে এসেছিলাম, সেগুলো ওই তুষারদার সঙ্গে একসঙ্গে এসেছি। তা ফলে তুষারদা তো নাটকের লোক, নাটকের কথা সারা গাড়িতে ভুলে গেছে এবং আমার টোটালটাই গুলিয়ে গেছে। তা এই এবার আর একটা যা ধারা যেটা বইছে, যে প্রতিবাদী সংস্কৃতি। আমি প্রতিবাদী সংস্কৃতি বলতে যেটা বোঝাতে চাই বা বলি, বা আমি যেটা বিশ্বাস করি, সেটা হলো মানুষ যা কিছু সৃষ্টি করে, যে গান, যে কবিতা, যে ছবি আঁকা, যা কিছু মানুষ সৃষ্টি করে, সে গুহাচিত্র থেকে আজ অব্দি, তা কিন্তু প্রতিবাদী। কারণ সেই মানুষটা তার সমাজ এবং সময়ের সঙ্গে তার কিছু দ্বন্দ্ব হয়, একটা কন্ট্রাডিকশন হয়, সেই দ্বন্দ্ব থেকেই তার কিছু উৎসারিত হয়, কিছু বলার তৈরি হয়ে ওঠে। সেই বলাটা সে প্রেমে বলে, আনন্দে বলে, বিরহে বলে, সমস্ত কিছুর মধ্য দিয়ে বলে। এখন মজাটা হলো এইখানেই একটা মুশকিল আছে, এই যে প্রবাহটা বইছে সেখানেই একটা কাজ চলে, সেটা হলো বেড়া বাঁধার কাজ, যেটাকে আমি বেড়া বাঁধা সংস্কৃতি বলি। কাজটা কেমন? আমি এই কিছুদিন আগে একটি এরকম সভায় গেছিলাম বক্তৃতা শুনতে, সেখানে বিপন্ন গণতন্ত্র বা ইত্যাদি ইত্যাদি। এখন আমি জানি না গণতন্ত্র কবে সম্পন্ন ছিল, কারণ গণতন্ত্র বিপন্ন বলে যারা শাসক হয়, পরবর্তীকালে আর এক দল উঠে আসে, তারা বলে এখন গণতন্ত্র বিপন্ন, তারা আবার গণতন্ত্রকে বিপন্ন করে। এই লড়াইয়েই তো আমাদের ক্রমক্রম এগিয়ে যাওয়া। তা গণতন্ত্র কোনোদিন সম্পন্ন হয় বলে আমি মনে করি না, গণতন্ত্র সবসময় বিপন্নই থাকে। তা এরকম একটা সভায় আমি গেছি। তা আমার পাশে ক্লাস 12-এর এক সৌভাগ্যবতী, এই সময় তারা সৌভাগ্য, কারণ সে 3 মাস পাশ করেছে, কোন কলেজে ভর্তি হবে জানে না, সে বসে আছে। তা এইরকম সভাগুলো যেটা হয় সেটা হলো কিছু মধ্যবয়স্ক মানুষ, তারা একটি নাল এবং হারমোনিয়াম নিয়ে ওঠেন এবং তারা যে গানগুলো গান, তো সেখানে গানগুলো গাইতে গাইতে, যেমন পথে এবার নামো সাথী ইত্যাদি ইত্যাদি, তা হঠাৎ ওই হায় না রানা গোনা গানটি গাইছেন। তা আমার পাশের মেয়েটি জিজ্ঞেস করলো যে আচ্ছা এটা কি আয়না বলছে? তা আমি বললাম না, হায় না বলছে। সে বললো হায় না? আমি বললাম হ্যাঁ হায় না। ও গুগল সার্চ করতে শুরু করলো। আমি উঁকি মেরে দেখি তার টোটাল স্ক্রিন জুড়ে হায়নার বিভিন্ন রকম মুখের ছবি। অর্থাৎ তার কাছে হায়নার আনাগোনার এই পার্সপেক্টিভটাই নেই। মানে বিষয়টা আমি এটাই বলতে চাইছি, যে তার কাছে কিন্তু, মানে আমি মাঝে মাঝেই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, তা এরকম পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে, এরকম একটা সময় আমি গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, একটা জায়গায় চা খাচ্ছি, তা পাশে একটা ছোট্ট সভা হচ্ছে, তা সেখানে গান হচ্ছে যে হেই সামালো ভাই হোক কাস্তে দেবাই শান হোক। মজার ব্যাপার, পাশের খেতেই মেশিন চলছে ঘর 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 করে, ধান কাটা হচ্ছে, কেউ আর কাস্তেতে ধান কাটেই না, তার কাছে কোনো পার্সপেক্টিভটাই নেই এই গানটার। কিন্তু আমরা এই গানটাই গেয়ে যাচ্ছি প্রতিবাদী গান হিসেবে। বিষয়টা আমি এইখানে রাখতে চাইছি।
যে আপনি যদি চিরকালই দেখবেন দীর্ঘ বছর ধরেই যুগের পর যুগ এই যে সংস্কৃতির ধারা, যেটা মূল ধারা বয়ে চলেছে, মানুষ যা সৃষ্টি করে চলেছে দিনের পর দিন, সেখানে বেড়া বাঁধা হয়। বৌদ্ধর সময় দেখবেন অত বড় একটা সংগঠন, বুদ্ধ নিজে একজন শাক্য উপজাতি, তিনি ট্রাইবালদের নিয়ে অর্গানাইজেশন করলেন। শুধু বাংলাটা যদি দেখেন, মুর্শিদাবাদ রাজধানী, তার পাশে কর্ণ সুবর্ণ তিনি তৈরি করলেন স্তূপ, সেখানে হিউয়েন সাং আসছেন, ইত্যাদি ইত্যাদি। তা এত বড় একটা সংগঠন, তাদের এত বড় একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি হয়ে গেল সমস্ত জায়গা জুড়ে। তারপরেই পাল রাজারা ছিলেন বৌদ্ধ, ধর্মপাল এসে বিহার, মহাবিহার ইত্যাদি তৈরি করতে শুরু করলেন। মজার বিষয় হলো যে রাজার অনুগ্রহে, স্পন্সরশিপ হলো আর কি, যে শ্রমণরা মানুষের সঙ্গে ঘুরে বেড়াতো তারা সেই বিহার মহাবিহারে ঢুকে পড়লো, মানে অনেকটা পার্টি অফিসের মতো, এসি পার্টি অফিসের মতো ঢুকে পড়লো। তারা তন্ত্র সাধনায় যুক্ত হলো, বড় বড় বইপত্র লেখা হলো, কিন্তু মানুষের সঙ্গে সংযোগটা হারিয়ে গেল, সংস্কৃতিটাও বেড়া বেড়া হয়ে গেল। ফলে সেই সংস্কৃতিটা শূন্য হতে শুরু করলো। আর বেড়া বাঁধা যখন হয় যে কোনো, তার গাছপালাগুলো তো ছেটে দেওয়া হয়, বাড়তে দেওয়া হয় না, ঠিক বেড়ার মধ্যেই রাখা হয়, ফলে তার বিকাশ ঘটল না। একটা সময় কিন্তু সংস্কৃতিটা যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু দর্শনটাও শূন্য হয়ে যায়, বৌদ্ধ ধর্ম শেষ হয়ে গেল। বেশি দূর নয়, আপনারা যদি বোলপুর অনেকেই যান বেড়াতে, তার কিছুটা আগেই মুরারই বলে একটা স্টেশন আছে। মুরারই স্টেশন থেকে আগে ভ্যানও চলতো, এখন টোটো চলে। তা কিছুটা গিয়েই পাইকর বলে একটা গ্রাম আছে। পাইকর মানে প্রাচীন কোট ছিল, প্রাচীন দুর্গ ছিল। আমাদের পাল বংশের শেষ রাজা ওইখানে ছিল। ওইখানে কর্ণদেব কলচর মানে শৈব, তারা আক্রমণ করলো, পাল বংশ শেষ হয়ে গেল। মানে আক্রমণটা হলো শৈবর সংস্কৃতির আক্রমণ, কারণ শৈবরা প্রথম শুরু করেছিল বিধবা বিবাহ হবে এসব বলতে শুরু করেছিল। তারা যে প্রবল সাংস্কৃতিক আক্রমণটা নিয়ে এলো, বৌদ্ধ ধর্ম শেষ হয়ে গেল। এক একটা যুগে যদি দেখেন এরকম ভাবে বেড়া বাঁধার ফলে আপনার সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে, কারণ তার পার্সপেক্টিভটা আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। তখন যেটা হয়, একটা পাল্টা সংস্কৃতি যখন এসে যায়, সেটাকে আমি সংস্কৃতি বলি না, কারণ সংস্কৃতি যখন শূন্য হয় তখন সেটা সেই সমাজ দুষ্কৃতির আতুর ঘর হয়। আজকে দেখতে পাচ্ছেন চারিপাশে যা ঘটছে, এটাই বাস্তব সত্য। আর এই বেড়া বাঁধার কাজটা কিন্তু আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করতে থাকি। আপনার যদি দেখেন, একই সময় যখন বৌদ্ধ ধর্ম তৈরি হচ্ছে, তখন জৈন ধর্ম আমাদের পশ্চিম বাংলায় তৈরি হচ্ছে। আমি আসলে প্রথমে বেড়া বাঁধাটা বলছি, তারপরে পঞ্চাননে যাব। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম তৈরি হচ্ছে, কবি ট্রাইবাল সংগঠন করলেন প্রান্তিক লোকেদের নিয়ে, বিরাট সংগঠন তৈরি হলো। কোথায় কোথায় সংগঠন হচ্ছে, আপনারা যদি কোনোদিন পুরুলিয়ার তেলকুপিতে যান, দেখতে পাবেন এখন দামোদরে ডুবে গেছে, মাথাটা ভেসে আছে তেলকুপির মন্দির। পুরুলিয়ার ট্রাইবাল রাজারা স্পন্সরশিপ শুরু করলেন। সুন্দরবনে যদি যান, সুন্দরবনের ট্রাইবাল রাজারা স্পন্সরশিপ শুরু করলেন। মারোয়ার থেকে লোকেরা এলো, যাদের আমরা মারোয়ারি বলি, রাজস্থানের, তারা ব্যবসা করতে এলো। তারা দেখলো আমাদের কোনো একটা পার্টি দরকার, জৈনদের স্পন্সরশিপ শুরু করলেন। স্পন্সরশিপ যত আসতে থাকলো, জৈন ধর্মের সংস্কৃতিটা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হলো। মানে মজাটা হলো, আপনি ছবিটা যদি দেখেন পরিষ্কার করে, একই রকম ছবি দেখতে পাবেন। জৈন ধর্মটা শেষ হয়ে গেল, তাদের সংস্কৃতিটাই শেষ হয়ে গেল। স্পন্সরশিপ যখন এলো, আপনার বৈষ্ণব ধর্ম আজকে দেখুন, কারণ কি সংস্কৃতিটা যদি শেষ হয়ে যায়,
তাহলে শুধু থাকে আনুষ্ঠানিকতা, আর কিছু থাকে না, প্রাণ থাকে না সেখানে। আপনাকে এখানে আসতে হবে, আপনাকে এই কাজ করতে হবে, আপনাকে দুহাত তুলে হয় হরে কৃষ্ণ করতে হবে, নয় বজ্রমুষ্টি করতে হবে, সেটা আনুষ্ঠানিকতা হয়ে যাচ্ছে। কিন্তু সংস্কৃতিটা যদি বেড়া বাঁধা না থাকে, আমাদের যদি আরো উদারতা থাকে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ, রবীন্দ্রনাথ তো জোর কদমে তীব্র ভাষায় প্রতিবাদ করছেন, নাইটবাদী, আমাদের কাছে খুব প্রশংসা, চিঠি লিখছেন এর বিরুদ্ধে, গান্ধীজির কাছে গেছেন, চলুন আমরা পাঞ্জাবে যাই ওখানে। তো উনি তো রাজনীতিবিদ, উনি তো মানবিক, এর থেকেও বড় কথা হলো রাজনীতিক। সেই সময় যদি রবীন্দ্রনাথের গানগুলো দেখেন, মাত্র 2টি গান লিখেছেন স্বদেশী, বাদবাকি সমস্ত গান লিখেছেন প্রেমের। অরূপ রতন সেই সময় লেখা। ভাবুন রাজা সুদর্শনা যে বিষয়টা, অর্থাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়ে সারা পৃথিবীতে মৃত্যুর সামনে দাঁড়িয়ে প্রেমের জয়গানই কিন্তু বিশ্ব সাহিত্যে অমল হয়ে আছে। ত্যায্য না। আমার সেদিনকে এই কিছুদিন আগেই এরকম বৃষ্টি পড়ছে, আমি মাঝে মাঝে আমার এক টোটো বন্ধু আছে, তার সঙ্গে বিড়ি খাই, চা খাই, ঘুরে বেড়াই। তো তাকে নিয়ে আমি ওই গ্রামের দিকে, আমাদের কিছুটা দূরে গেলেই গ্রাম ট্রাম পাওয়া যায়, তো ওদিকে ঘুরতে গেছি। তো তুমুল বৃষ্টি পড়ছে, কোথাও ঠিক দাঁড়াবার জায়গা পাচ্ছি না, ধুধু রাস্তা, শূন্য, ভালোই লাগছে। তো বললো, কাকা গান চালাবো? বললাম হ্যাঁ চালা। তো গান চালালো, সব শ্যামল মিত্র, মান্না দে, সন্ধ্যা, স্বর্ণযুগের গানগুলো চালাচ্ছে, এবং আপন মনে বেশ এনজয় করতে করতে চালাচ্ছে। আমারও বেশ ভালো লাগছে। আমি তখন ভাবছিলাম, আচ্ছা এই যে শ্রমিক, এ তো কোনো প্রতিবাদী গান গায়ে বাজাচ্ছে না। একজন শ্রমিক সারাদিন ক্লান্তির পর, তো আমি দেখেছি তাদের বাড়িতে গিয়ে থেকে মোহাম্মদ রফি চালিয়ে ঘুমিয়ে পড়ছে, তালাদ মাহমুদ তার টালির ফাঁক দিয়ে ঘুম আনছে তার শরীরে, জ্যোৎস্না আসছে, সেই সব গানে নিরাময় পাচ্ছে। তারা পরের দিনের লড়াইয়ে শক্তি সঞ্চয় করছে। তাহলে সেটা কি গণসঙ্গীত নয়? মানুষ যা বয়ে নিয়ে চলেছে, সেটাও তো সঙ্গীত। তা মানুষকে একটা আলাদা ভাবে বোধ তৈরি করছে। তো মজাটা হলো এটাই যে 1945 সালে, সবাই জানেন ঘটনাটা, সাউথ ক্যারোলিনাতে চার্লস্টন সিগার ফ্যাক্টরিতে শ্রমিকরা স্ট্রাইক করেছিল 1945। সেই স্ট্রাইকে হঠাৎ শ্রমিকেরা যে গান গেয়ে উঠেছিল, সেটা আসলে একটা গসপেল সং, সেটা ভক্তিমূলক একটি গান, ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া একটি গান, সবাই মিলে সমস্বরে তাদের ক্লান্তি দূর করার জন্য গেয়ে উঠেছিল। 1947 আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, তখন সেই গানটা পাবলিশড হয়। সেই গানটা আজকে সারা পৃথিবীতে প্রতিবাদী গান, উই শ্যাল ওভারকাম, আসলে কিন্তু একটা ভক্তি গীতি, প্রার্থনা সঙ্গীত। আমি বলতে চাইছি এটাই, যে এই বেড়া বাঁধা সংস্কৃতিটা একটু বোঝানোর চেষ্টা করলাম আমি কিভাবে দেখতে চাইছি। এখন পঞ্চানন কর্মকার, আমি প্রায় 20 বছর আগেই কেমন একটা আমার নিজের মনে হয়েছিল যে কেন আমি এদের নিয়ে পড়লাম। আমি আজকে আপনাদের নিজেদের লোক বলে বলার স্কোপ পেয়েছি বলে একটু বলে নিই নিজের কথা। আমি দেখতে থাকলাম যে ধরুন থিয়েটার তো হচ্ছে, আমরাও থিয়েটার দেখে আসছি, কিন্তু নবজাগরণের সঙ্গে সঙ্গে থিয়েটারটা এলো। গোলকনাথ দাস অনুবাদ করেছিল, সবাই জানেন, লেবেদবের নাটক, তার জন্মলগ্ন থেকেই কিন্তু অনুবাদ থেকে এলো। আমাদের যে থিয়েটারটা ছিল,
আমাদের যে লোকনাট্যটা ছিল, আমাদের যে সংস্কৃতিটা ছিল, তাকে পুরো ঝেঁটিয়ে সরিয়ে দিয়ে ধুতির ওপরে কোট পরে বাবুরা একটা নতুন সংস্কৃতি আনলেন। তাকে আমরা বললাম নবজাগরণ। নবজাগরণে সারা বাংলায়, সারা বাংলার সংস্কৃতিতে কোনো ছাপ ফেলেনি, শুধুমাত্র কলকাতার এলিটিস্টদের মধ্যে ছাড়া। আমি একটা জোর গলাতেই বলতে চাই। ফলে যেটা ঘটল তা হলো আমাদের যে মূল সংস্কৃতির ধারাটা, মানে আমি গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে দেখেছি, ধারাটার সঙ্গে আমাদের যোগসূত্র গেল কমে। আমরা একটা নতুন ধারা তৈরি করলাম, যে নাটক, যে থিয়েটার, যে ধারা, সেটা একটা অনেকটা এলিটিস্ট। আপ্রাণ খেপে গেলেন মদ্যপ এক কবি এসব ভাঁড়ামন নাটক দেখে। শর্মিষ্ঠা লিখলেন। তারপরে বারবার চেষ্টা হলো, এই টানা হ্যাঁচড়াটা আমাদের থিয়েটারের মহলে রয়েছে, আমরা দেখেছি, দর্শক হিসেবে আমরা বসে বসে দেখেছি যে বারবার চেষ্টা হচ্ছে এটাকে নিয়ে যাওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের থিয়েটার করার, কিন্তু বারবার সেই এলিটিস্ট জায়গায় ফিরে যাচ্ছে। বাবুর থিয়েটার বাবুর বাগানে ফিরে যাচ্ছে, বাবুদের থিয়েটার ছিল বাবুর বাগানে চলে যাচ্ছে। মানে তারপরেই এলেন উৎপল দত্ত, আমার সামনে বসে আছেন অসিত বাবু, একটা বিস্ফার নিয়ে এলেন যে কিভাবে করা যায়। চেষ্টা করেছেন শিশির ভাদুরী ন্যাশনাল থিয়েটার তৈরি করে, গিরিশবাবু চেষ্টা করেছেন বাংলার থিয়েটার, কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হলো, আমরা বলি যেটা, সেটা হলো বাংলা থিয়েটার বলি। আমরা কখনো বাংলার থিয়েটার বলি না, আমরা বলি বাংলা থিয়েটার। মানে এখানেই কেমন একটা কলোনিয়াল ভাব থেকে গেছে, অর্থাৎ থিয়েটার একটা, আর এটা বাংলা থিয়েটার। বাংলার থিয়েটার ছিল, আর বাংলার থিয়েটারটাই আমরা দেখতে চাই। দেখুন, এই করতে করতে আপনি দেখুন টিনের তলোয়ার কত শো হয়েছে দেখবেন সারা বাংলা জুড়ে। কিনুকাহারের থিয়েটার, কোথায় যেন মানুষ নিজের সঙ্গে যোগাযোগ করতে পারছে, গ্রামের মানুষজন। আপনি দেখুন মাধব মালন চিকন্না, এমনকি 43-এর পর 44, 43-এ আইপিটিএ হলো, 44, 46 নাটক হচ্ছে, 59 আছড়ে ফেললেন মানুষের কাছে, মানুষের উঠোনে, সাধারণ মানুষের উঠোনে। কিন্তু বাবুর বাড়ির থিয়েটার বাবুর বাড়িতেই থেকে গেল, নেবে এলো। এই যে একটা ধারা আমরা দেখতে পেলাম হঠাৎ করে, যেটার মধ্য দিয়ে সমস্ত নাটকে, মানে আমরা নো পাসারানকে আগে জানলাম, আমরা মানে কিউবার বিপ্লব সমস্ত কিছু স্টেজে দেখতে শুরু করলাম, লাল আলো, ফ্রিজ, এবং মফস্বলে মফস্বলে যে নাটকগুলো ঘটতে শুরু করলো, সে এক ভয়াবহ, মানে দম বন্ধ করা অবস্থা। কারণ সেখানে বিপ্লব থাকতেই হবে, এবং সেই ইসব স্পেবুলের মতো একটা নাটকের শেষে একটা মরাল মেসেজ না থাকলে নাটকটা ঠিক হচ্ছে না, এরকম একটা ভাব থাকতে হবে। ফলে কিন্তু একটা বীতশ্রদ্ধ ভাব আসতে শুরু করলো, দম বন্ধ থেকে ছিটকে বার করলেন দায়বদ্ধ। দেখুন প্লেন একটা মানবিক গল্প, মানুষ কিভাবে নিল। মানে আমি স্পর্ধার বাইরে গিয়ে বলছি, আপনারা দীর্ঘদিন ধরে নাটক করছেন, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে নাটক দেখছি, আমরাই তো এসে দেখছি। ফলে যে জায়গাটা দরকার ছিল, অর্থাৎ আমি ওই যে বললাম যে মেয়েটা হায়নার খোঁজ করছে, অর্থাৎ মানুষের কাছে এই বেড়া ভাঙার একটা যে সংস্কৃতি, যে সংস্কৃতির মূল উৎস হলো আমাদের মূল যে লোকনাট্য, মূল যে সংস্কৃতিটা আমাদের পড়ে আছে চারিপাশে, তার সঙ্গে যোগাযোগ করা। এবং প্রসঙ্গত আপনারা অনেকেই বয়স্ক আছেন, জানেন নাট্য একাডেমির একটা পত্রিকা বার এখনো করে, সেই সময় যে পত্রিকাগুলো বার করত খুবই ঋদ্ধ পত্রিকা। নাট্য একাডেমি পত্রিকার, মানে আমরা যেহেতু দর্শক, আমরা কখনো কখনো এসবগুলো তো পড়তাম। তা নাট্য একাডেমির, আপনাদের যখন অধৈর্য লাগবে না, হাত তুলবেন, আমি থেমে যাব, আমি ঠিক কনক্লুড করে দেবো, মানে ওই নাটকের এডিটিং এর মতো।
তা নাট্য একাডেমির পত্রিকার 2 নম্বর সংখ্যায় খুব সম্ভবত এবং 9 নম্বর পাতায় প্রথম প্রবন্ধটাই লিখেছিলেন হীরেন ভট্টাচার্য। আপনাদের কারোর যদি সংগ্রহে থাকে একবার পড়বেন, আজকের দিনে পড়াটা খুব জরুরি। তিনি প্রথম এই আলোকপাতটা করেছিলেন যে নাটকের সঙ্গে, গণনাট্যের সঙ্গে এই বাংলার লোক সংস্কৃতির একটা সংযোগ স্থাপন করাটা খুব জরুরি, না হলে এটা শুধুমাত্র একটা শহুরে থিয়েটার হয়ে যাচ্ছে। আজকে আমার বলতে কোনো বাধা নেই, কারণ আমি তো কোনো রিংয়ের মধ্যে নেই। আজকে যে নাটক নবান্ন আমি বিনি পয়সায় দেখেছি, দেখে উদ্বেল হয়েছি, আবার যেখানে হয়েছে দৌড়ে গেছি দেখতে, সেই নাটকটা আজকে কলকাতায় হচ্ছে এবং সেটা যদি আমি আমার চন্দননগরের লোকেদের দেখাবার জন্য নিয়ে যাই, আমার নাটকের বায়নানামা দিতে হবে 1.5 লাখ টাকার কাছাকাছি। তাহলে কোন দর্শকদের আমি আনবো যে 1000 টাকার টিকিট কাটতে পারবে, যে 500 টাকার টিকিট কাটতে পারবে? আমার পার্সপেক্টিভটা অনেকটা ওই হায়নার মতো হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি এইটাই। অর্থাৎ হীরেন ভট্টাচার্য যেটা লিখছেন, বলছেন যে আমাদের যে সংস্কৃতিটা পড়ে আছে, এখনো পড়ে আছে, প্রচুর সম্পদ পড়ে আছে। না হলে পঞ্চানন কর্মকারকে নিয়ে নাটক হলো কেন এবং এত মানুষ দেখছে কেন? আমি বহু মানুষ 2-3 বার দেখেছে। আমি অভিজিৎ বাবু দের ফোন করে জিজ্ঞেস করেছি যে ওনাদের ফোন নাম্বারটা দিন, আমি শুধু একটা প্রশ্ন করব, কেন দেখছেন বারবার? তা অনেকে আমাকে উত্তর দিয়েছে, একটা তৃপ্তি পাচ্ছি। আসলে এই ধ্বস্ত সময়, এই যে বিধ্বস্ত অবস্থা, প্রতিটি মানুষ একটা অনিশ্চয়তা, ভয়, তার মধ্যে একটা কোনো বার্তা পৌঁছচ্ছে, যেটা আমি বলতে চাইছিলাম যে নিরাময় সেই সঙ্গীত আসে যা আমাকে তৃপ্তি দেয়, অর্থাৎ বিশ্বাস যোগায় যে হ্যাঁ, বেঁচে থাকা যায়। তা এই জায়গাটা শুধু লড়াইয়ের কথা বলে আমার মনে হয় যে কোথাও বেড়া বাঁধা হয়ে যাচ্ছে। তা পঞ্চানন কর্মকার যখন আমি বিভিন্ন মানুষকে, এরকম আনসাং হিরোজ যারা রয়েছে, তাদেরকে খোঁজ করি, বিভিন্ন গ্রামেগঞ্জে লোক সংস্কৃতি কি 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 ইতিহাস আমাদের মধ্যে পড়ে আছে, প্রিমোগল পিরিয়ডে যে সমৃদ্ধশালী বাংলাটা ছিল, আমরা শহরে থেকে বুঝতেই পারি না। আমরা জানি না যে প্রথম আইনের বইটি লিখেছিলেন একজন বাঁশবেড়িয়ার একজন মানুষ, যেটা উইলিয়াম জোন্স এখানে নিয়ে এসে সেই সময় 300 টাকা দিত, তাকে অনুবাদ করিয়েছিলেন, এবং সেইটাই বিদেশে গিয়ে লয়ের বই হলো হিন্দু সাকসেশন অ্যাক্ট। সেই বই পড়েই আইসিএস হচ্ছেন সবাই বিদেশে গিয়ে, আর আমাদের এখানেই কিন্তু লেখা হয়েছিল জগন্নাথ তর্ক পঞ্চানন। তা এই যে ইতিহাসটা পড়ে আছে, এটার সঙ্গে যদি আমাদের কানেকশনটা না থাকে, তাহলে কোথাও একটা শিকড়ের কানেকশনটা লুজ হয়ে যাচ্ছে। আর শিকড়ের কানেকশনটা যদি না থাকে, তখন যে কোনো রকম দাঁড়িয়ে থাকা সংস্কৃতি ভাসিয়ে দিচ্ছে, আমাদের পায়ের তলার জোরটা থাকছে না, কারণ আমাদের সেই সংস্কৃতির জোরটা কোথায় হারিয়ে গেছে। এবং মজার বিষয় হলো, আজকে এই আক্রমণটা সব থেকে বেশি আসবেই, কারণ আমার যে সংস্কৃতি, তার সঙ্গে যোগসূত্রটা আমি করতে পারিনি। কারণ সেই সংস্কৃতি নবজাগরণের সময় যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তারপরে বহু মানুষ চেষ্টা করেছেন, বহু মানুষ লড়াই করেছেন। আসলে আমি এই কথাগুলো বলছি এই স্পর্ধায় যে অমলেশ চক্রবর্তী সম্পর্কে যেগুলো জেনেছি, সঠিক জায়গায় সঠিক প্রশ্ন উত্থাপন করাটা এবং তার সময়কে চ্যালেঞ্জ করাটা জন্যই তিনি নাটকের দল তৈরি করেছিলেন। এই লড়াইটা কিন্তু আমাদের, যে এবং তাই জন্যই বলছি যে বেড়াবাঁধা সংস্কৃতির বিরুদ্ধে যে স্বর, সেটা হলো পঞ্চানন কর্মকারের স্বর। কারণ আমি পঞ্চানন কর্মকারের মধ্যে দেখেছি, আমি প্রায় 5 বছর পঞ্চাননের সঙ্গে যাপন করতে গিয়ে যেটা বুঝতে পেরেছি, একটা কর্পোরেট সংস্থায়
সে নিশ্চিত একটা জীবন উপভোগ করতে পারত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা কর্পোরেট সংস্থা, সেটা ছেড়ে দিয়েছে শুধু শিল্পের স্বার্থে, যে আমার বাংলার অক্ষরটাকে আরো সুন্দর, আরো লালিত্যময়, আরো লাবণ্যময়ী করে তুলব। সে হেলায় চাকরি ছেড়ে দিয়েছে। সে দেবাশিস আসলে উপন্যাসটা পড়েছিল, পড়ে একদিন ভোরবেলা ফোন, আমি দেবাশিস বলছি, আমি কাল সারা রাত্রির উপন্যাসটা পড়েছি, আমি এটা নিয়ে নাটক করব। আমি বললাম এটা নিয়ে নাটক হয় না, কারণ এর টেক্সট সম্পূর্ণ আলাদা, কারণ এখানে অনেক তথ্য আছে, অনেক কিছু আছে, সেটা নিয়ে নাটক কি করে হবে। বলে আমি নাটকটা দেখে ফেলেছি, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন, আমি আপনার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে নিচ্ছি, আমি নাটকটা করব। তারপর দীর্ঘ কথাবার্তা হয়, দীর্ঘক্ষণ। দেবাশিস খুব মানে অ্যাভিড রিডার, সেটা আমি তখন বুঝেছি। মানে একটা দৃশ্যের শুধু একটু মিউজিক্যাল এফেক্ট আছে, যখন বর্গি আসছে, আপনারা যারা দেখেছেন, দেবাশিস আমাকে একদিন ফোন করে বলল যে আমি মহারাষ্ট্র পুরাণের আপনার রেফারেন্স আছে, মহারাষ্ট্র পুরাণটা পড়তে চাই। তা বললাম আমি মহারাষ্ট্র পুরাণটা তো একটা চৌর্যবৃত্তি করে জোগাড় করেছি, এটা তো ওইরকম করে দেওয়া যাবে না। বলতে অসুবিধে নেই, কারণ মহারাষ্ট্র পুরাণটা পাওয়া যায় না, আমাকে চুরি করতেই হয়েছে বিশেষ একটি লাইব্রেরি থেকে, এবং আমি তোমাকে দিতে পারি পিডিএফ ভার্সন করে, কিন্তু তুমি কাউকে দিও না বা কাউকে বলো না। বলো না না, আপনি আমাকে নিশ্চিন্তে পাঠান। তা বলো যে আমি ওই জায়গাটা ঠিক আপনি উল্লেখ করেছেন, আমি জায়গাটাতে পৌঁছতে পারছি না। তা আমি রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ পাঠিয়েছিলাম। পরের দিন ভোরবেলা আবার ফোন, ওই 7:30 8টার সময় লেখালেখি করে। তা সে সময় ফোন, তা বললো যে এই জায়গাটা তুমি পড়ে ফেলেছো? বললো হ্যাঁ, কাল সারা রাত্রি পড়ে ফেলেছি। তা ওর সৃষ্টি এটা। আমি বলেছিলাম যে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট দেখতে চাই না, কারণ এটা তো ডিকনস্ট্রাক্ট হচ্ছে। আমার যে ন্যারেটিভ সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ন্যারেটিভ, আর একটা নাটকের ন্যারেটিভ ডিফারেন্ট ন্যারেটিভ, ডিফারেন্ট ফিল্ড। সুতরাং আমার ন্যারেটিভের প্রতি আমার একটা অপত্য স্নেহ থাকবে, দুর্বলতা থাকবে। আমি ইম্পোজ করার চেষ্টা করব, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কিন্তু সেখানে স্বাধীনতাটা হ্যাম্পার্ড হবে। ওটা তোমার কাজ, তুমি করবে, তোমার স্বাধীনতা, তুমি তোমার মতো করে যেমন করে বুঝবে তেমন করেই করবে। তা প্রচুর কথা হয়েছে এবং আলটিমেটলি অসম্ভব পরিশ্রম সবাই করেছেন। এখানে অরূপবাবু, তপতিদিদের দেখে আমি নিজেই বিস্মিত হয়ে যাই যে ওই তরুণ ছেলে মেয়েদের সঙ্গে দিনের পর দিন কিভাবে পরিশ্রম করে করেছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। যে পঞ্চানন আমি যেটা চেয়েছিলাম, আমি আমার লেখার উদ্দেশ্যটা এটাই ছিল, রাজনীতিটা আমার এটাই, লেখার পেছনে তো একটা রাজনীতি থাকেই, সেটা হলো এই মানুষগুলো আলোচিত হোক, এইটাই একমাত্র পলিটিক্স। নানা ভুল ত্রুটি থাকতে পারে, এই মানুষগুলো আলোচিত হোক, কেউ গবেষণা করুক, কেউ, কারণ কি এই যে মানুষগুলো হারিয়ে গেছে, আমরা কথায় কথায় বলি বিস্মৃত বাঙালি, বিস্মৃত বাঙালি। আসলে বিস্মৃত বলে কিছু হয় না। আমরা যা ভুলতে চাই তাই ভুলি, যা ভুলতে চাই না তা আমরা ভুলি না। আমরা ভুলতে চেয়েছি এমন একটা শিক্ষাই আমাদের কিন্তু দিয়েছে। আমরা শুধু ইতিহাস বলতে বুঝেছি ব্রিটিশরা যেটা লিখে গেছে, কিন্তু সারা বাংলায় যে ইতিহাস লিখে গেছে, মহিম রঞ্জন চক্রবর্তী বলে একজন রাজা, সে যে বাংলার ইতিহাস লিখেছে তা আমরা কিন্তু জানি না। আমরা ব্রিটিশদের তৈরি ইংরেজিতে বাংলার ইতিহাস পড়ি। মজার ব্যাপার এটাই। এই সংযোগটা যদি না থাকে, আমার মনে হয় যে এই পঞ্চানন কর্মকারের মতো বহু মানুষ আছে বা বহু সংস্কৃতি আছে যা বাংলায় লুপ্ত হয়ে যাচ্ছে, যা বাংলা শেষ হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু আমাদের মূল সংস্কৃতি, যেটাকে পাল্টে দিয়েছিল একবার আর্যরা এসে, বিভিন্ন ধর্ম বিভিন্ন কাল এসে পাল্টে দিয়েছে, কিন্তু আজও তারা বহমান, তারা এগিয়ে নিয়ে চলেছে। তাদের যে কালেকটিভিটি, তাদের যে একত্রিত থাকার যে
বিভিন্ন ধর্মকে সমন্বয় করে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেটা পুজোর মধ্য দিয়ে হোক, শাল পুজোর মধ্য দিয়ে হোক, মাঠের কর্ষণের মধ্য দিয়ে হোক, সমস্ত কিছুর মধ্য দিয়ে হোক, তাদের যে সংগ্রামের ইতিহাস, সংগ্রাম মানে ইতিহাস মানে শুধু তিতুমির নয়, সংগ্রামের ইতিহাস তাদের দৈনন্দিন জীবনের ইতিহাস, তাদের দিনের শেষে তাদের যে উৎসব, তাদের যে পরব, এগুলো আমাদের থিয়েটারে ক্রমশই কমে আসছে। এখনো চেকভ, মানে আমরা দর্শক হিসেবে কেমন বিস্মিত হয়ে যাই, আর কেউ নেই, এখনো সাত, এখনো হ্যামলেট, মানে এখনো এরকম ভাবে দেখাতে হবে ইকুয়েশন তৈরি করে যে দেখো বর্তমান অবস্থাটা এরকম। আমাদের যে জায়গাটা ছিল, আমাদের যে জায়গাটা এখনো পর্যন্ত আছে, সেখানে আমরা কবে পৌঁছব? এটাই হলো বেড়াবাঁধা সংস্কৃতির বিরুদ্ধে স্বর পঞ্চানন থেকে আক্ষরিকের সফলতার। আর আমরা অপেক্ষা করব যে আমাদের উঠোনগুলোয় সেই সব ভোর আসুক, তাদের কথাবার্তা আসুক, আঙিনা জুড়ে সেই ভোরের অপেক্ষায় আমরা থাকব। নমস্কার।